tax structure of India. প্রথম কথা, হোয়াট ইজ ট্যাক্স? ট্যাক্সটা কেন নেয় বল? আমরা যদি একটু সংবিধানে পিছিয়ে যাই, আমরা যদি সংবিধানের প্রেক্ষাপটটা ধরি, তাহলে গভর্নমেন্ট, একদিকে আছে গভর্নমেন্ট, একদিকে আছে পাবলিক। আমাদের ডিপিএসপি তে বলা আছে, বা আমরা যদি একেবারে সংবিধানের গোড়াতে চলে যাই, প্রিএম্বল, ওখানে আমরা একটা জিনিস দেখতে পাই, ইকুয়ালিটি। আমরা দেখতে পাই ইকোনমিক জাস্টিস, ইকুয়ালিটি, ইকোনমিক জাস্টিস, এই ধরনের টার্ম আমরা দেখতে পাই। নাও দ্য কোশ্চেন ইজ দ্যাট, এই ইকুয়ালিটি বা ইকোনমিক জাস্টিস আসবে কি করে? কারণ আমাদের দেশে দেয়ার ইজ, যখন সংবিধান চালু হয়, দেয়ার ওয়াজ নট এনি equal distribution of wealth, অর্থাৎ সম্পদের সমবন্টন ছিল না। কারো কাছে 100 কোটি টাকা তো কারো কাছে 1000 টাকা, এই যে ইকুয়ালিটি ছিল না। তাহলে ইকোনমিক জাস্টিস যেটা প্রিএম্বলে বলা আছে, বা আমাদের ডিপিএসপি তে বলা আছে, ইনইকুয়ালিটি, ইকোনমিক ইনইকুয়ালিটি দূর করতে হবে, অর্থাৎ আর্থিক অসাম্য দূর করতে হবে। তো গভর্নমেন্ট এই আর্থিক অসাম্যটা দূর করবে কি করে? গভর্নমেন্ট এই আর্থিক অসাম্যটা দূর করবে কি করে? গভর্নমেন্ট তো দুম করে যার কাছে ধর 100 কোটি টাকা আছে, তার কাছে কি বলতে পারে, নেই ভাই তোমার 100 কোটি টাকা দাও তো, আমি সবার মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে দিই? এটা কিন্তু বলা সম্ভব নয়। অর্থাৎ এটা গভর্নমেন্টের পক্ষে সম্ভব নয় যে কাউকে গিয়ে বলা যে তোমার 100 কোটি টাকাটা দিয়ে দাও আমাদেরকে, এটা আমরা সবার মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে দিই। কিন্তু আমরা দেখেছি পরবর্তীকালে যখন ল্যান্ড রিফর্মস বা এই ধরনের জিনিস হলো, তখন কি হয়েছিল, আমরা ফিজিক্যাল ওয়েলথ, যাদের ওয়েলথ ছিল, ওয়েলথের উপর আমরা ওয়েলথ ট্যাক্স বসিয়েছিলাম। বা যখন ল্যান্ড রিফর্মস হলো, বা ওয়েস্ট বেঙ্গলে যখন বর্গা অ্যাক্ট হলো, তখন আমরা দেখেছিলাম যে যাদের অনেক জমি, সেই জমিটাকে ডিস্ট্রিবিউট করে দেওয়া। এর ফলে এই যে ডিস্ট্রিবিউট করে দেওয়া, এটা কিন্তু এর হিডেন ইনস্ট্রাকশনটা ছিল কিন্তু আমাদের প্রিএম্বলে, অর্থাৎ ইকোনমিক জাস্টিস আনতে হবে, ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, সেই জায়গাটা আমরা বুঝলাম, তাহলে এর সঙ্গে ট্যাক্সেশনের সম্পর্কটা কি? সম্পর্ক হচ্ছে এটাই, যার কাছে 100 কোটি টাকা আছে আর কারো কাছে ধর 1000 টাকা আছে, এবার যার কাছে 100 কোটি টাকা আছে, গভর্নমেন্ট করলো কি, ট্যাক্স ইম্পোজ করে দিল। যার কাছে 100 কোটি টাকা আছে তাকে 30% ট্যাক্স দিতে হবে, আর যার কাছে 1000 কোটি টাকা আছে তাকে একটাও টাকা ট্যাক্স দিতে হবে না। তাহলে 100 কোটি টাকা যার কাছে আছে, তিনি ট্যাক্স হিসেবে কত টাকা দেবেন? তিনি 30 কোটি টাকা
গভর্নমেন্টকে দেবেন। আর যার কাছে 1000 টাকা আছে, অনলি 1000 রুপিস, তার কোনো ট্যাক্স লায়াবিলিটি এলো না। তাহলে 30 কোটি টাকা গভর্নমেন্ট কি করবে? গভর্নমেন্ট রোড বানাবে, গভর্নমেন্ট রেলওয়েজ বানাবে, গভর্নমেন্ট বিভিন্ন সাবসিডি দেবে, গভর্নমেন্ট চাকরি বাকরি দেবে। তার মানে এই 30 কোটি টাকাটা ইনডিরেক্টলি কিন্তু যার কাছে 1000 টাকা ছিল সে কিন্তু তার ভাগটা ইনডিরেক্টলি পেল। তার মানে ট্যাক্স স্ট্রাকচার যেটা করে আমাদের, ট্যাক্স স্ট্রাকচার যেটা আমাদের আলটিমেটলি করে, মানে আমাদের ইকোনমিক্সটা বুঝতে হবে ওইভাবে, ওই আঙ্গিকে বুঝতে হবে। ট্যাক্সটা কি জন্য নি? ট্যাক্সের মূল কাজ হচ্ছে টু রিডিউস ইনইকুয়ালিটি, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের সংবিধানে কি বলেছে? আমাদের সংবিধানে বলেছে ইয়েস, আমাদের সংবিধানে বলেছে ইকুয়ালিটি বিফোর ল এন্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল হতে হবে স্যার। মানে গরিবদের জন্য প্রোটেকশন রাখতে হবে, না হলে তো হবে না স্যার। নো নো, ওটা হচ্ছে লয়ের আঙ্গিকে। আমরা ট্যাক্স মানে যে গভর্নমেন্ট পয়সা তোলে কেন? গভর্নমেন্ট পয়সা এই কারণেই তোলে, প্রথম কথা হচ্ছে যাদের বেশি ইনকাম তাদের কাছ থেকে বেশি ট্যাক্স নেওয়া হয়, যাদের কম ইনকাম তাদের কাছ থেকে কম ট্যাক্স নেওয়া হয়। যদি আমরা ইনকাম ট্যাক্সের আঙ্গিকে আছি, তার কারণ হচ্ছে যাদের বেশি ইনকাম তাদের কাছ থেকে, ধর যার 100 কোটি টাকা ইনকাম ছিল তার কাছে 30 কোটি টাকা নিয়ে নেওয়া মানে কি তার আলটিমেটলি এখন 70 কোটি টাকা হলো, তার অ্যাকচুয়াল ইনকাম তার হয়ে গেল 70 কোটি টাকা। তাহলে বাকি যে 30 কোটি টাকাটা এটা রিডিস্ট্রিবিউট হয়ে গেল। তাহলে রিডিস্ট্রিবিউশনের ফলে হলো কি, যে তার যে অ্যাকচুয়াল 30 কোটি টাকা যেটার মালিক তিনি ছিলেন সেটা জনগণের মধ্যে ভাগ হয়ে গেল। ট্যাক্সেশনের মূল কাজ হচ্ছে টু রিডিউস ইনইকুয়ালিটি। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের সংবিধানে বলা আছে সমস্ত ক্ষমতার উৎস হচ্ছে জনগণ বা পাবলিক। সমস্ত ক্ষমতার উৎস হচ্ছে জনগণ বা পাবলিক। এখন একটা জিনিস বুঝতে হবে, তাহলে পাবলিক আর গভর্নমেন্ট এই দুটোর মধ্যে তফাৎ কি? কোনো তফাৎ নেই। পাবলিকই গভর্নমেন্ট, গভর্নমেন্টই পাবলিক। মোদ্দা কথা, গভর্নমেন্ট করে কি, গভর্নমেন্ট সবসময় পাবলিকের ওয়েলফেয়ারের জন্য কাজ করে, যেটা যেটা আমাদের সংবিধানে বলা আছে। এবার গভর্নমেন্ট পাবলিকের জন্য কি করবে? বিভিন্ন পরিষেবা দেবে, রাস্তাঘাট বানাবে, হাসপাতাল বানাবে, স্কুল কলেজ বানাবে। তার জন্য কি দরকার? তার জন্য টাকা দরকার। সেই টাকাটা গভর্নমেন্টের কাছে আসবে কোত্থেকে? গভর্নমেন্টের কাছে আসবে পাবলিকের কাছ থেকেই, থ্রু দ্য মেথড অফ ট্যাক্সেশন। থ্রু দ্য মেথড অফ ট্যাক্সেশন, ট্যাক্সেশনের মাধ্যমে গভর্নমেন্টের কাছে সেই টাকাটা আসবে। এখন শুধু কি গভর্নমেন্টের কাছে ট্যাক্সেশনের মাধ্যমে টাকা আসে, অন্য কোনো মেথডে টাকা আসে না? এটার জন্য যে চ্যাপ্টারটা পড়তে হয় সেটাকে বলা হয় পাবলিক ফাইন্যান্স। এই পাবলিক ফাইন্যান্স আমি পরে আবার পড়াবো, চিন্তার কিছু নেই। এই পাবলিক ফাইন্যান্স ছোট্ট করে একটু বলে দিই, হোয়াট ইজ পাবলিক ফাইন্যান্স? পাবলিক ফাইন্যান্স মানে হচ্ছে আমরা সাধারণ মানুষ প্রথমে ইনকাম করি। ধর আমার ইনকাম 50,000 টাকা, তারপরে আমি ঠিক করি আমি কোথায় কোথায় খরচ করব, আমার এক্সপেন্ডিচার কোথায় কোথায় হবে। আমার ইনকাম 50,000 টাকা, এক্সপেন্ডিচার, আমার ইনকাম আমার এক্সপেন্ডিচার ডিসাইড করে। কিন্তু গভর্নমেন্টের ক্ষেত্রে হয় উল্টো, গভর্নমেন্ট প্রথমে ডিসাইড করে কোথায় কোথায় সে খরচ করবে। গভর্নমেন্ট প্রথমে এক্সপেন্ডিচারটা ঠিক করে নেয়, তারপর গভর্নমেন্ট সেই এক্সপেন্ডিচার ডিসাইড করে গভর্নমেন্টকে কতটা ইনকাম করতে হবে। তাহলে গভর্নমেন্টের যে ইনকাম সেটাকে বলা হয় রিসিপ্ট। তাহলে সেই রিসিপ্টকে, গভর্নমেন্টের যে রিসিপ্ট বা গভর্নমেন্টের যে ইনকাম, সেটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ট্যাক্স রেভিনিউ,
আরেকটা হচ্ছে আমাদের নন ট্যাক্স রেভিনিউ, ট্যাক্স রেভিনিউ অ্যান্ড নন ট্যাক্স রেভিনিউ। আমরা এই ট্যাক্স স্ট্রাকচার যখন পড়ব তখন আমরা এই ট্যাক্স রেভিনিউটাকেই ভালো করে বোঝার চেষ্টা করব। ঠিক আছে, ট্যাক্স রেভিনিউটাকেই ভালো করে বোঝার চেষ্টা করব। তাহলে প্রথমেই এই যে ট্যাক্স, বাংলায় বলা হয় কর। ঠিক আছে, এই ট্যাক্স কয় ধরনের? ট্যাক্স হচ্ছে দুই ধরনের, একটা ডাইরেক্ট ট্যাক্স, ডাইরেক্ট ট্যাক্স আর একটা ইনডাইরেক্ট ট্যাক্স। একদম, একটা ইনডাইরেক্ট ট্যাক্স। একটা ডাইরেক্ট ট্যাক্স, একটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। নাও এই ডাইরেক্ট ট্যাক্স এবং ইনডাইরেক্ট ট্যাক্স কি করে বুঝবো? এটার জন্য দুটো প্যারামিটার আছে। মানে যেটা ডাইরেক্ট ট্যাক্স মানে সেটা শিফটিং করা যাবে না স্যার, শিফট করা যাবে না, সেটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স। ঠিক ঠিক ঠিক, ভেরি গুড। সেই জায়গাটা একটু আমরা বোঝার চেষ্টা করব। আমরা প্যারামিটার লিখলাম, আমরা লিখলাম এখানে ডাইরেক্ট ট্যাক্স, আমরা এখানে লিখলাম ইনডাইরেক্ট ট্যাক্স। প্যারামিটার, ডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স। এখানে প্যারামিটার হচ্ছে প্রথম কথা ইনসিডেন্স অফ ট্যাক্স। আরেকটা হচ্ছে ইম্প্যাক্ট অফ ট্যাক্স। একটা ইনসিডেন্স অফ ট্যাক্স, একটা হচ্ছে ইম্প্যাক্ট অফ ট্যাক্স। একটু বোঝার চেষ্টা করো, খুব সিম্পল ভাবে বুঝবো, কোনো এখানে রকেট সায়েন্স নেই, খালি মাথাটা ঠান্ডা রাখ, দেখবি সব বুঝে যাবে। ইনসিডেন্স অফ ট্যাক্স এটা কি? ইনসিডেন্স অফ ট্যাক্স মানে হচ্ছে ট্যাক্স কে কালেক্ট করে? প্রথমে আমাকে বল, গভর্নমেন্ট কালেক্ট করে। তো ইনসিডেন্স অফ ট্যাক্স মানে হচ্ছে পয়েন্ট ফ্রম হোয়ার গভর্নমেন্ট কালেক্ট the tax. Point from where government collect the tax. ঠিক আছে, এবার একটু বোঝার চেষ্টা করি আমরা। প্রথমে চলে আসি ডাইরেক্ট ট্যাক্সের কথা। আচ্ছা, ইম্প্যাক্ট অফ ট্যাক্স এটা একটু এক্সপ্লেন করে দিই। ইম্প্যাক্ট অফ ট্যাক্স মানে হচ্ছে পয়েন্ট where the burden of tax is ultimately felt and it cannot be transferred anywhere. ঠিক আছে, ইম্প্যাক্ট অফ ট্যাক্স হচ্ছে পয়েন্ট where the burden of tax is ultimately felt। ট্যাক্স একটা ডাইরেক্ট ট্যাক্স। তো ইনকাম ট্যাক্স গভর্নমেন্ট কার কাছ থেকে কালেক্ট করে? ইনকাম ট্যাক্স
এসএসসি বলা হয় এটাকে। অর্থাৎ যিনি ইনকাম করছেন তার কাছ থেকে গভর্নমেন্ট ট্যাক্স কালেক্ট করে। তাহলে ইনসিডেন্স অফ ট্যাক্স কার উপরে? তার উপরেই। অর্থাৎ ইনসিডেন্স অফ ট্যাক্স মানে পয়েন্ট ফ্রম হোয়ার, কার কাছ থেকে গভর্নমেন্ট ট্যাক্স কালেক্ট করছে, এটা খালি মনে রাখবি। ইনসিডেন্স মানে যে গভর্নমেন্ট কার কাছ থেকে ট্যাক্স কালেক্ট করছে। সোজা কথা, যে ইনকাম করছে তার কাছ থেকে ট্যাক্স কালেক্ট করছে। আমি ইনকাম করছি তো নিশ্চয়ই অন্য কারো কাছ থেকে গভর্নমেন্ট ট্যাক্স নেবে না, যিনি ইনকাম করছেন তার কাছ থেকে নিচ্ছে। বাট ইম্প্যাক্ট অফ ট্যাক্স, আমি ইনকাম করছি, ইনকাম ট্যাক্সটা আমাকে দিতে হচ্ছে, তাহলে ব্যথাটা বা বেদনাটা কে পাচ্ছি? আমিই পাচ্ছি। মানে ইম্প্যাক্ট অফ ট্যাক্স আমার ধর 50,000 টাকা যদি মাসে হয়, বছর হচ্ছে ধর 6 লাখ টাকা, এবার ধর ইনকাম ট্যাক্স আমাকে ধর 50,000 টাকা ইনকাম ট্যাক্স দিতে হচ্ছে, তাহলে 50,000 টাকা দিতে হচ্ছে আমাকেই, অন্য কেউ এসে দিচ্ছে না। সুতরাং ইম্প্যাক্ট অফ ট্যাক্স কার উপর পড়ছে? ওই ইনকাম ট্যাক্স এসএসসির উপরেই পড়ছে। অর্থাৎ যিনি ইনকাম করছেন তার উপরেই। তাহলে আমরা ডাইরেক্ট ট্যাক্স কাকে বলতে পারি? ডাইরেক্ট ট্যাক্স বলতে পারি ইনসিডেন্স আর ইম্প্যাক্ট। ইনসিডেন্স আর ইম্প্যাক্ট একই ব্যক্তির উপর পড়ে। বুঝলাম না, বল আরেকবার। ওটাই বলছিলাম, সেম পার্সনের উপরই হচ্ছে। একদম, ইনসিডেন্স আর ইম্প্যাক্ট এটা পড়ে সেম পার্সনের উপর। এবার ইনডাইরেক্ট ট্যাক্সের কথাটা বুঝি। একটা ছবি আঁকি, ধর এখানে একজন শপকিপার বা দোকানদার বসে আছে, ওকে, আর এখানে একজন কাস্টমার এসছেন তার দোকানে। তাহলে শপকিপার ইনাকে একটা গুডস সেল করছেন, কাস্টমার তাকে কি দিচ্ছেন? তাকে সেই জিনিসের দাম, প্রাইস প্লাস জিএসটি শপকিপারকে দিচ্ছেন। তাহলে জিএসটিটা গভর্নমেন্ট কার কাছ থেকে নেবে? শপকিপারের কাছ থেকে নেবে না কাস্টমারের কাছ থেকে নেবে? বল দেখি। গভর্নমেন্ট কাস্টমারের কাছ থেকে নিচ্ছে, কিন্তু সরাসরি নিচ্ছে না। গভর্নমেন্ট তোর কাছে আসে জিএসটি নিতে আসে তোর বাড়িতে, যাও দাও তোমার জিএসটি দাও। স্যার যা কোম্পানি কোম্পানির কাছ থেকে নিচ্ছে, সোজা কথা দোকানদারের কাছ থেকে নেয়, দোকানদার কোম্পানির কাছ থেকে নিচ্ছে। তার মানে এখানে ভালো করে, তাহলে এই উদাহরণে আমরা কি দেখতে পাই? ইনডাইরেক্ট ট্যাক্সে ইনসিডেন্স কার উপর পড়ছে? গভর্নমেন্ট কোথা থেকে ট্যাক্স কালেক্ট করছে? শপকিপারের কাছ থেকে। বাট ইম্প্যাক্টটা কার উপরে পড়ছে? কাকে ট্যাক্সটা দিতে হচ্ছে? কাস্টমারকে। তার মানে ইনডাইরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে দেখলাম ইনসিডেন্স আর ইম্প্যাক্ট এটা নট অন সেম পারসন। এই সহজ উদাহরণ সব জায়গায় কঠিন করে বলা আছে। এই সহজ উদাহরণটা বুঝে নিলে ইনসিডেন্স আর ইম্প্যাক্টের মধ্যে আর কোনোদিনও ভুল হবে না। তাহলে আমরা দেখে নিলাম ইনসিডেন্স আর ইম্প্যাক্ট, অর্থাৎ তার মানে আমরা যদি ডিপলি ভাবি ইনডাইরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে কাস্টমারের যে ট্যাক্স বার্ডেনটা ছিল সেই বার্ডেনটা তিনি শিফট করে দিলেন শপকিপারের কাছে। অর্থাৎ ইনডাইরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে বার্ডেন অফ ট্যাক্স ক্যান বি শিফটেড, শিফট করা যায়, কিন্তু ডাইরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে বার্ডেন অফ ট্যাক্স শিফট করা যায় না। অর্থাৎ আমি যদি ইনকাম করি ট্যাক্সটা আমাকেই দিতে হবে, অন্য কেউ আমার হয়ে ট্যাক্সটা দেবে না। তার মানে এখানে আরেকটা জিনিস আমরা দেখলাম, আমরা নেক্সট স্লাইডে ব্যাপারটা আরেকটু ডিটেলসে বলবো। সেটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্সে বার্ডেন অফ ট্যাক্স শিফট করা যায়? করা যায় না।
cannot be shifted. এই কয়েকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষাতে খুব কোশ্চেন দেয়। আর ইনডাইরেক্টের ক্ষেত্রে বার্ডেন অফ ট্যাক্স ক্যান বি শিফটেড। তাহলে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট এই দুটো ট্যাক্সের যে মূলগত পার্থক্য এটা আমরা পড়ে নিলাম। এবার আমরা নেক্সট পয়েন্টে চাই। স্যার কয়েকটা এক্সাম্পল দেন না স্যার, তাহলে একটু সুবিধা হবে। দিচ্ছি সব আমি আরো কিছু ডাইরেক্ট ট্যাক্সের উদাহরণ পরে দেব আর কি। ডাইরেক্ট ট্যাক্সের উদাহরণ আমি ধরে পরে দেবো। আমি ফর ইওর কনভেনিয়েন্স আমি ডাইরেক্ট ট্যাক্স আরো দু একটা বলছি। যেরকম সেন্ট্রাল ডাইরেক্ট ট্যাক্স, অর্থাৎ কেন্দ্র সরকার যে ডাইরেক্ট ট্যাক্স, মনে রাখবি যখন এই চ্যাপ্টার পড়বি তোরা ট্যাক্স স্ট্রাকচার, তার সঙ্গে পলিটির আরো একটা চ্যাপ্টার পড়তে হয় প্যারালালি। বল দেখি কোন চ্যাপ্টার? সেন্ট্রাল স্টেট সেন্ট্রাল, একদম এই চ্যাপ্টারটা মানে প্যারালালি পড়বি। সেন্ট্রাল ডাইরেক্ট ট্যাক্স কি বল দেখি? একটা সেন্ট্রাল ডাইরেক্ট ট্যাক্সের নাম বল দেখি। কর্পোরেট ট্যাক্স, ট্যাক্স বা ইনকাম ট্যাক্স, পার্সোনাল ইনকাম ট্যাক্স। আচ্ছা স্টেট ডাইরেক্ট ট্যাক্সের নাম বল দেখি একটা। পঞ্চায়েত থেকে যে ট্যাক্স, স্যার ভ্যাট, পঞ্চায়েত থেকে যে টাকা জমা দেয় এগ্রিকালচার ট্যাক্স আর এগ্রিকালচার ভূমি রাজস্ব ট্যাক্স। এগ্রিকালচার স্যার, এগ্রিকালচার। আমাদের জমি খাজনা দিতে হয়, এটা না, খাজনা ইজ নট ট্যাক্স। খাজনা ইজ নট ট্যাক্স, ওটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ফি। এগ্রিকালচার ইনকাম ট্যাক্স এখন নেই, এটা তো এখন অবসলিউট আমাদের রাজ্যে। এমন একটা ট্যাক্সের নাম বল স্টেট ডাইরেক্ট ট্যাক্স যেটা এখন আছে। আবগারি কর, আবগারি। আচ্ছা, আর আবগারি ডাইরেক্ট নয়। ভূমি রাজস্ব কর স্যার ভেহিক্যাল ট্যাক্স। ভূমি রাজস্ব দেখ, রাজস্ব যে রেভিনিউ, ইট ইজ নট ট্যাক্স। স্যার স্ট্যাম্প বা আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার কর। প্রফেশন ট্যাক্স হচ্ছে স্টেটের ডাইরেক্ট ট্যাক্স যেটা এখন এই মুহূর্তে আছে। এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্সটা সব স্টেটে নাই, ঠিক আছে? তাহলে প্রফেশন ট্যাক্স হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স। আচ্ছা, এনিওয়ে সেটা নিয়ে আমরা আলোচনা করব আরো যখন আস্তে আস্তে এগোবো। এবার নেক্সট যে পয়েন্টটা আমরা দেব, টাইপস অফ ট্যাক্স। এখানে আমরা তিন ধরনের ট্যাক্স দেখতে পাই। একটা হচ্ছে প্রোগ্রেসিভ ট্যাক্স, একটা হচ্ছে রিগ্রেসিভ ট্যাক্স, আরেকটা হচ্ছে প্রপোর্শনাল ট্যাক্স। প্রোগ্রেসিভ, রিগ্রেসিভ and proportional, তিনটে। progressive, regressive and proportional. Now what is progressive? progressive tax কাকে বলে? ইনকাম ট্যাক্সকে প্রোগ্রেসিভ। ইনকামটা বাড়ার সাথে সাথে যখন ট্যাক্সটা বাড়তে থাকে এটাই প্রোগ্রেসিভ। অর্থাৎ ব্যাপারটা খুব সহজ, ঠিকই বলেছিস তোরা। দেখবি রিচার পার্সন যত,
তাকে বেশি ট্যাক্স দিতে হয়। ট্যাক্সের যে স্ল্যাব গুলো স্যার বিভিন্ন টাইপের হচ্ছে, যে 3 লাখ মুকেশ হলে আম্বানিকে 5%, দিতে হচ্ছে 10 লাখ 30%, হলে মুকেশ আম্বানিকে দিতে হচ্ছে 30%, ঠিক আছে। মুকেশ চ্যাটার্জিকে দিতে হচ্ছে 5%, মুকেশ টুডুকে দিতে হচ্ছে 0%। তার মানে কি, যত তার ইনকাম বাড়ছে ট্যাক্স বাড়ছে, এটাকে বলা হয় প্রোগ্রেসিভ ট্যাক্স, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে, এই জন্য তো স্যার আর্টিকেল নাম্বার 14 এ বলছে ইকুয়াল প্রোটেকশন অফ ইকুয়াল প্রোটেকশন স্যার, ইকুয়াল প্রোটেকশন মানে হতে হবে, না হলে তো হবে না, মানে ব্যক্তি কেন্দ্রিক ইনকাম এর উপর ডিপেন্ড করে করতে হবে সব। নো ওটা তো লোয়ার দিক থেকে, ওটা আর্টিকেল 14 যেটা তুই বলছিস, দ্যাট ইজ পিওরলি বেসিক্যালি ল, অর্থাৎ আইনের চোখে সবাই সমান, ইনকামের চোখে নয়। এই যে আরে এই যে ইনকাম ট্যাক্সটা করা হয়েছে ইকুয়াল মানে প্রোটেকশন অফ ল, ক্যানন অফ ইকুয়ালিটি থেকে তো হচ্ছে ইকুয়াল প্রোটেকশন অফ ল, এটাকে পজিটিভ কনসেপ্ট স্যার। ইকুয়াল প্রোটেকশন অফ ল, ইকুয়ালিটি ল এটা নেগেটিভ কনসেপ্ট, কিন্তু ইকুয়াল প্রোটেকশন অফ ল এটা পজিটিভ কনসেপ্ট। কথাটা একটু বোঝাচ্ছে, এটা মানে গরিবদের জন্য অনেক রকম ফ্যাসিলিটি দিতে হবে, প্রোটেকশন দিতে হবে, আইনি সহযোগিতা দিতে হবে। সেটা নয়, আমরা কি দেখছি ট্যাক্স সিস্টেমের জন্য স্যার ক্যানন অফ ইকুয়ালিটি থেকে তো আসছে স্যার। আমরা ইকুয়াল প্রোটেকশন, আমরা সেই জায়গায় ভ্যাটের ক্ষেত্রে এগুলোর ক্ষেত্রে সবাইকে সমান দিতে হচ্ছে, ওগুলোর ক্ষেত্রে তো স্যার বলেছে এটা। দাঁড়া, let me explain. যেটা আলতাফুর যেটা বলছিস ঠিকই আছে, দ্যাট ইজ আর্টিকেল 14, ইট ইজ রিলেটেড টু ল অ্যাঙ্গেল। আর ইনকাম অ্যাঙ্গেলের কথা আমাদের প্রিএম্বলে বলা আছে ইকোনমিক জাস্টিস, এবং আর্টিকেল 39 এ বলা আছে ইকোনমিক ইকুয়ালিটি, অর্থাৎ ইকোনমিক ইনইকুয়ালিটি দূর করতে হবে, সেই জায়গা থেকে ট্যাক্সেশনের গল্প। প্রোগ্রেসিভ ট্যাক্স বলছে যার যত বেশি কম ইনকাম তাকে কম ট্যাক্স দিতে হবে, যার যত বেশি ইনকাম তার বেশি ট্যাক্স দিতে হবে। তার কারণটা কি দেখ, একটু আগে বললাম, যার 100 কোটি টাকা ইনকাম তাকে যদি 30% ট্যাক্স দিতে হয়, তাহলে তার 30 কোটি টাকা ইনকাম চলে যাচ্ছে, তার মানে তার এফেক্টিভ ইনকাম হচ্ছে 70 টাকা। এখানে আমার একটা কোশ্চেন আছে, আমাদের ট্যাক্স তাহলে প্রোগ্রেসিভ ট্যাক্স আর প্রপোর্শনাল ট্যাক্সের মধ্যে তফাৎ কি, সেই জায়গাটা আমরা আলোচনা করব। প্রোগ্রেসিভ ট্যাক্স আর প্রপোর্শনাল ট্যাক্স এর মধ্যে তফাৎ কি, এবং আরো একটা জিনিস, প্রোগ্রেসিভ ট্যাক্স কি সব ক্ষেত্রে ভালো? প্রোগ্রেসিভ ট্যাক্সের একটা নেগেটিভ ইম্প্যাক্ট আছে। কি নেগেটিভ ইম্প্যাক্ট? আমি যদি বেশি ইনকাম করি, তাহলে আমাকে যদি বেশি ট্যাক্স দিতে হয়, তাহলে আইদার আমি কি করবো, কি আমি বেশি ইনকাম করব না। তাহলে আমি যদি কম ইনকাম ইচ্ছে করে করি, তার মানে কি আমি যে সেক্টরটা আমি ক্রিয়েট করতে পারছি, আমি যদি একটা ফ্যাক্টরি বানাই, আমি যদি কম ইনকাম করতে চাই, তাহলে আমাকে কম কর্মসংস্থান জেনারেট করব, কিংবা আমি আমার বেশি ইনকাম দেখাবোই না, আমি ইনকাম হাইড করব। তার মানে যখনই স্যার লোন নিয়ে যেটা করছে ওটাতে আবার ট্যাক্স কম লাগছে নাকি? কি লোন নিয়ে বুঝলাম না। মানে কি, মানে নিজের ইনকাম যে দেখাই না, মানে লোন নিয়ে যেটা করছে স্যার, মানে স্যার এমপ্লয়মেন্ট বেশি জেনারেট করার জন্যই তো স্যার মানে ইকোনমিক্যাল স্পেশাল জোন করে দেওয়া আছে। ইকোনমিক যে যেরকম আমাদের ফলতা করা হয়েছে, তারপর হচ্ছে রাজস্থান, আমাদের গুজরাটে করা হয়েছে, বিভিন্ন জায়গাগুলো এমপ্লয়মেন্ট জব ক্রিয়েট করার জন্য 5 বছর বা 10 বছরের জন্য ছাড় দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, সেটা তো বলা হচ্ছে। স্যার বলছেন যে একটা নির্দিষ্ট স্ল্যাবের পর ওই ট্যাক্স মানে ইন্টারেস্টটা কমে যায়, যেটা রিগ্রেসিভ ট্যাক্সে আছে না। এবার আমি যেটা বলতে চাইছি, সহজ কথা বলতে চাইছি, প্রোগ্রেসিভ ট্যাক্স, যার যত বেশি ইনকাম তাকে তত বেশি ট্যাক্স দিতে হবে, যার যত কম ইনকাম তাকে কম ট্যাক্স দিতে হবে। আমি যেটা বলতে চাইছি, তাহলে প্রোগ্রেসিভ ট্যাক্স কি সব ক্ষেত্রে ভালো নয়। কেন? আমি যদি খুব খেটে খুঁটে বেশি ইনকাম করি, তাহলে আমাকে যদি আমার মানে গভর্নমেন্টের পলিসির জন্য যে কম ইনকাম করছে তার জন্য আমি কেন সাফার হব, এটা কিন্তু সব ক্ষেত্রে ভালো নয়। এই কারণেই যদি প্রোগ্রেসিভ ট্যাক্সে এই ইনকাম ট্যাক্সের রেট, এটা একদিকে নেগেটিভ স্যার, মানে তাহলে মানে ইন্টারেস্টটা কমে যাবে, ওর ইন্টারেস্টটা মানে ইন্ডাস্ট্রিয়ালিস্ট ইন্টারেস্টটা অটোমেটিক্যালি কমতে থাকবে, কারণ বেশি
বেশি ট্যাক্স পেড করতে হচ্ছে। ইন্টারেস্টের গল্প কোত্থেকে আসছে আলতাফুর, আমি বুঝতে পারছি না ইন্টারেস্টের গল্প কোত্থেকে আসছে, প্লিজ স্পেসিফিক্যালি বলতো ইন্টারেস্টের কোত্থেকে পাচ্ছিস? স্যার ইন্টারেস্ট মানে বলতে চাইছে যে মানে আগ্রহ কথা বলছে। আলতাফুর বল, আলতাফুরই বলুক না, ইন্টারেস্টটাও মানে কোন জায়গাটাকে ইন্টারেস্ট ভাবছিস? না আমাদের যে বড় ইন্ডাস্ট্রিজ আছে তো বেশি ট্যাক্স দিতে হচ্ছে, তাহলে তার যে বিজনেসের যে ইন্টারেস্ট, টাকার ইন্টারেস্ট বলছি না স্যার, তার মেন্টালিটি। ও আচ্ছা, বিজনেস ইন্টারেস্ট, আচ্ছা বুঝতে পেরেছি, হ্যাঁ ঠিক ঠিক, না ঠিকই বলেছিস। এই কারণে প্রোগ্রেসিভ ট্যাক্স যখন করা হয়, কোনো দেশ ইমপ্লিমেন্ট করে, তখন ট্যাক্সের স্ল্যাবটা খুব হাই রাখে না। আমাদের দেশের ক্ষেত্রে যখন 20% আছে, 15% না 20%, তার বেশি রাখলে কি হয়ে যাবে, ট্যাক্স ইভেশন শুরু হবে। অর্থাৎ একটা সময় 60-এর দশকে ইন্টারেস্ট ট্যাক্স রেট মোটামুটি 55% হয়ে গিয়েছিল রিচার পার্সনের ক্ষেত্রে। তাহলে তখন কি হলো, সবাই ট্যাক্স ইভেশন করতে শুরু করলো। আমি যদি 100 টাকা ইনকাম করে আমাকে 55 টাকা ট্যাক্স দিতে হয়, তাহলে আমি ভাই ইনকাম করব না, বা ইনকাম লুকাবো, সহজ হাইড করব। এবার প্রোগ্রেসিভ আর প্রপোর্শনাল ট্যাক্সের মধ্যে তফাৎ কি? প্রপোর্শনাল ট্যাক্স হচ্ছে, ভালো করে প্রপোর্শনাল আর প্রোগ্রেসিভ মধ্যে আমরা ভুল করি। প্রপোর্শনাল সম্বন্ধে আমরা ভাবি যে যার যত ইনকাম সেই প্রপোর্শনাল ইনকাম, সেই প্রপোর্শনাল ট্যাক্স না। গভর্নমেন্ট যদি একটা সিঙ্গেল ফ্ল্যাট রেট করে দেয়, সিঙ্গেল ফ্ল্যাট রেট ধর 10% করে দিল, অর্থাৎ গরিব হোক, বড় লোক হোক, মিডল ক্লাস হোক, আপার ক্লাস হোক, সবাইকে তার ইনকামে 10% ট্যাক্স দিতে হবে, এটাকে বলা হয় প্রপোর্শনাল ট্যাক্স। তাহলে এটা কি আমাদের দেশে আছে? এটা আমাদের দেশে নেই, প্রপোর্শনাল ট্যাক্স ওরকম নেই, অর্থাৎ সবার ইনকাম রেট ট্যাক্সে ট্যাক্স নেই। আমাদের কি আছে? প্রপোর্শনাল ট্যাক্স বলে আবার গরিব লোকেরা বেশি সাফারিং করবে স্যার। একদম তাই, ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা রিজনাল তারা আবার বেশি প্রফিট লাভ করবে, কিন্তু যারা লো ক্লাস আছে, যারা পিছিয়ে পড়া আছে, ব্যাকওয়ার্ড ক্লাস, এরা তো প্রচুর সাফার করবে। এই কারণে আমাদের প্রপোর্শনাল ট্যাক্স নেই, আমাদের কি আছে? প্রোগ্রেসিভ ট্যাক্স। নাও হোয়াট ইজ রিগ্রেসিভ ট্যাক্স? সোসাইটিটা থেকে সব সময় ইকুয়ালিটি আনার জন্য স্যার প্রোগ্রেসিভ ট্যাক্স একদম তাই, একদম তাই, ট্যাক্স সিস্টেমের মূল কথাটাই হচ্ছে এটা, আমরা ইকোনমিক ইকুয়ালিটি আনব। অর্থাৎ যার কাছে বেশি টাকা আছে তার কাছ থেকে ট্যাক্সের মাধ্যমে টাকাটা নিয়ে, যার কাছে কম টাকা আছে তাকে ইনডাইরেক্টলি ধর সাবসিডির মাধ্যমে বা কোনো ভাতার মাধ্যমে তার ইনইকুয়ালিটিটা কমাবো। এই হচ্ছে সহজ কথা, মানে সোজা কথা। ধর যার কাছে বেশি টাকা আছে তার কাছে এত টাকা আছে, যার কাছে কম আছে এতটা আছে। আমি করলাম কি, ওই সাইফনের মতো এখানে নল লাগালাম, ট্যাক্সের মাধ্যমে এর টাকাটা এখানে নিয়ে আমি এখানে সাবসিডির মাধ্যমে ঢুকিয়ে দিলাম। তাহলে দেখ, মানে গরিবের সব ডাইরেক্টলি প্রিন্সিপাল অফ স্টেট পলিসি যে মেসেজ যে ওয়েলফেয়ার অফ স্টেট, সেই জিনিসটা এখানে একদম একদম। আমাদের যে কোনো জিনিস যেটা নেওয়া হয়, গভর্নমেন্ট যে কোনো পলিসি নেয়, সব কিন্তু সংবিধান থেকেই উদ্ভূত, সংবিধান এর ডাইরেকশন মেনে এই কাজগুলো করা হয়। নাও এবার যদি কোথাও, ভালো করে ব্যাপারটা বোঝার চেষ্টা কর, যদি কোথাও প্রোগ্রেসিভ ট্যাক্স আর প্রপোর্শনাল ট্যাক্স এই দুটা যদি মিলে যায়, কিরকম, ধর যে একটা লিমিট পর্যন্ত, ধর বলা হলো যে 5 লাখ টাকা পর্যন্ত সবার 5%, 5 থেকে 7 যাদের হবে তাদের 7%, 7 থেকে 10 যাদের হবে তাদের 10%, 10 থেকে 15 যাদের হবে তাদের 15%, বা তারপরে হলো 20%। তাহলে এই ধরনের ট্যাক্স সিস্টেম 5 লাখ পর্যন্ত প্রপোর্শনাল, আর 5 লাখের পরে কি হলো ভাই? প্রোগ্রেসিভ। অর্থাৎ তাহলে আমাদের দেশের ট্যাক্সটা কি শুধু প্রোগ্রেসিভ বা শুধু প্রপোর্শনাল? না স্যার, আমাদের দেশের ট্যাক্সটা হচ্ছে মিক্সচার, প্রোগ্রেসিভও আছে, প্রপোর্শনালও আছে। এই ধরনের ট্যাক্স সিস্টেমকে বলা হয় ডিগ্রেসিভ ট্যাক্স। এই ধরনের ট্যাক্স সিস্টেমকে বলা হয় ডিগ্রেসিভ ট্যাক্স, অর্থাৎ যেখানে তোমার প্রোগ্রেসিভ ট্যাক্সও আছে আবার প্রপোর্শনাল ট্যাক্সও আছে, এটাকে বলা হয় ডিগ্রেসিভ ট্যাক্স। ঠিক আছে, এবার এখানে একটা জিনিস মনে রাখবে,
আমাদের যতগুলো পরীক্ষাতে ইন্ডিয়াতে যতগুলো পরীক্ষাতে যত কোশ্চেন হয়েছে, ইনকাম ট্যাক্স এটা কোন ধরনের ট্যাক্স পরীক্ষাতে যদি আসে, আজ পর্যন্ত ডিগ্রেসিভ অপশনে আসেনি। যদি পরীক্ষাতে আসে আমরা কিন্তু প্রোগ্রেসিভ ট্যাক্সই করব। आई बात समझ में? পরীক্ষাতে কিন্তু আমরা প্রোগ্রেসিভ ট্যাক্সই করব, আমরা কিন্তু ডিগ্রেসিভ করব না। নাও নেক্সট হচ্ছে রিগ্রেসিভ ট্যাক্স। রিগ্রেসিভ ট্যাক্স কাকে বলে? ইনকাম বাড়ার সাথে সাথে ট্যাক্সেশনটা কমে যায়। আচ্ছা বলছি, ধর মুকেশ আম্বানি, ও ধর মালদা বেড়াতে এসছে, খুব খিদা পেয়েছে, একটা পার্লিজি কিনে খেলো। পার্লিজির দাম ধর 100 টাকা, ট্যাক্স রেট ধর 18%। তাহলে তিনি কত টাকা দিলেন? 118 টাকা। তাহলে মুকেশ আম্বানির কাছ থেকে গভর্নমেন্ট ইনডাইরেক্টলি কত টাকা পেল? 18 টাকা। তাহলে মুকেশ আম্বানির ইনকাম কত? একের পিছনে 18টা শূন্য লাগালেও যত হবে তার থেকেও বেশি। তো তার তুলনায় 118 টাকা তো খুবই কম, তাই না? খুবই কম। আবার একজন পুয়ার ম্যান, যার ধর ডেলি ইনকাম ধর 150 টাকা, তিনি যদি 118 টাকার বিস্কুট কেনেন, তার মানে তার ইনকামের 150-এর জায়গায় তার যে 18 টাকাটা, তিনি তার ইনকামের অনেক বেশি পার্সেন্টেজ গভর্নমেন্টকে ট্যাক্স হিসেবে দিচ্ছেন। ওয়ারাস মুকেশ আম্বানি কিন্তু তার শেয়ারের অনেক কম গভর্নমেন্টকে ট্যাক্স হিসেবে দিচ্ছেন। তাহলে এটাকেই বলা হয়, অর্থাৎ যেখানে ইনকামের বেশি অংশ ট্যাক্স হিসেবে যায়, বা পুয়ার ম্যানের ক্ষেত্রে, এবং রিচ ম্যানের ক্ষেত্রে ইনকামের কম অংশ ট্যাক্স হিসেবে যায়, তাকেই বলা হয় ইনডাইরেক্ট ট্যাক্স। তাহলে আমরা এখানে একটা জিনিস বুঝলাম, ইনডাইরেক্ট ট্যাক্স ইজ ওয়ান কাইন্ড অফ রিগ্রেসিভ ট্যাক্স। ইনডাইরেক্ট ট্যাক্স ইজ ওয়ান কাইন্ড অফ রিগ্রেসিভ ট্যাক্স। এবং এখানে একটা জিনিস বলে দিত ওদেরকে, যদি WBCS পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমি যে ডিপার্টমেন্টে আছি সেই ডিপার্টমেন্টে যদি কোনোদিনও চাকরি হয়, সেখানে একটা জিনিস মনে করে চাকরিটা করবি সবসময়। হ্যাঁ, এই চাকরিতে হয়তো বিডিওদের মতো পঞ্চায়েত ভোট তুই করাতে পারবি না, তুই ডিএসপির মতো নীলবাতি লালবাতি উড়িয়ে ঘুরতে পারবি না, বাট এখানে তুই গভর্নমেন্টের হয়ে ইনডাইরেক্ট ট্যাক্স কালেক্ট করতে পারবি। এবং কি মনে করে কালেক্ট করবি? যে দোকানদারটা, যার কাছে মুকেশ আম্বানিও বিস্কুট কিনেছেন, তারও 18 টাকা আছে, আবার একজন পুয়ার ম্যান, তারও 18 টাকা আছে, এই দোকানদারের কাছ থেকে ট্যাক্সটা কালেক্ট করা হচ্ছে তোর কাজ। অর্থাৎ এই দোকানদারটা যদি মুকেশ আম্বানির 18 টাকাটা গভর্নমেন্টকে না দেয়, মুকেশ আম্বানির কিছু এসে যায় না। কিন্তু এই 18 টাকাটা গভর্নমেন্টকে কেন দিচ্ছে? গভর্নমেন্টকে এই কারণে দিয়ে দেওয়া হচ্ছে, গভর্নমেন্ট মানুষের জনকল্যাণের কাজকর্ম করবে। বাট এখানে কিন্তু সেই গরিব মানুষ যে দিনান্ত খেটে খুঁটে 18 টাকাটা তিনিও দিচ্ছেন, অর্থাৎ এখানে মুকেশ আম্বানি যে টাকা দিচ্ছে তিনিও সেই টাকা দিচ্ছেন। সেই টাকাটা যারা গভর্নমেন্টের কাছে পৌঁছতে দিচ্ছে না, তারা একটা হেইনাস ক্রাইম করছে। তুই সেই ক্রাইম থেকে দেশকে বাঁচাচ্ছিস, এই মটোটা নিয়ে এই চাকরিটা করতে ঢুকতে হয়। অর্থাৎ আমি যে রেভিনিউ কালেক্ট করছি গভর্নমেন্টের হয়ে, আমি সেই প্রান্তিক মানুষটা, যে মানুষটা দিনান্তে খেটে খুঁটে কোনো রকমের একটা বিস্কুটের প্যাকেট কিনছে, কিন্তু সে জানলোই না তার দেওয়া ট্যাক্সটা গভর্নমেন্টের কাছে পৌঁছলো না, এই কিছু কিছু অসাধু ব্যবসায়ীর জন্য। এই মটোটা না থাকলে এই চাকরি করা যায় না। সো এবার আমরা চলে আসবো একটা ছোট্ট এমসিকিউ নিয়ে, আমরা পরে ওই ক্যানন গুলোতে চলে যাব।
কোশ্চেন এমসিকিউ ইউপিএসসি তে এসেছিল, সিডিএস এও এসেছিল। কোশ্চেনটা হচ্ছে which one of the following is a progressive tax structure? Progressive tax structure. ফার্স্ট অপশন হচ্ছে tax rate is the same across all incomes. B number. Tax rate increases as income increases. Number. Tax rate decreases as income increases. D number. Each household pays equal amount of tax. Each household pays equal amount of tax. স্যার বিএডটা হবে স্যার ট্যাক্স ইনক্রিজেস ইনকাম আর এটা বিটা হবে ইনক্রিজ ইনকাম ইনক্রিজ যার যত ইনকাম বাড়ছে তার সাথে ট্যাক্স বাড়ছে, মানে কি নাম্বার আছে। একদম একদম, ভেরি গুড ভেরি গুড। এবার আমরা অর্থনীতির জনক যাকে বলা হয় অ্যাডাম স্মিথ, তিনি গুড ট্যাক্স সিস্টেম এর 4টা ক্যানন দিয়েছিলেন। এই 4টা ক্যানন সম্বন্ধে জানতে হবে। প্রথমটা এখানে হচ্ছে স্যার এসটা জুড়ে দেন স্যার। হ্যাঁ গুডে স্যার এসটা জুড়ে দেন স্যার। গুডস আচ্ছা গুড ট্যাক্স সিস্টেম, গুড ট্যাক্স সিস্টেম মানে গুডস নয়, কিন্তু গুড ট্যাক্স সিস্টেম, ভালো ট্যাক্স সিস্টেম। বুঝতে পারছি, ভালো ট্যাক্স সিস্টেম, ঠিক ঠিক আছে স্যার ক্যানন অফ ইকুয়ালিটি, ক্যানন অফ কনভেনিয়েন্স, ক্যানন অফ সার্টেনটি আর ক্যানন অফ ইকোনমি। ভেরি গুড। প্রথমটা হচ্ছে ক্যানন অফ ইকুয়ালিটি। আমি দেখলাম যে মুকেশ আম্বানি 10 টাকা ট্যাক্স দিচ্ছে, আর আমি একজন হ্যাঁ সরদীপ বলো। আমি অনলাইন ক্লাস নিচ্ছিলাম। আচ্ছা বলো 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 বলো। আচ্ছা
আচ্ছা আমি ক্লাস নিয়ে ফোন করছি তোমাকে। ক্যানন অফ ইকুয়ালিটি, মুকেশ আম্বানি 10 টাকা ট্যাক্স দিচ্ছে, আমি সাধারণ একটা গরিব মানুষ, আমাকেও 10 টাকা ট্যাক্স দিতে বলছে গভর্নমেন্ট, যাবই না ট্যাক্স দিতে। তার মানে ক্যানন অফ ইকুয়ালিটি থাকতে হবে, অর্থাৎ যিনি রিচ পার্সন তাকে বেশি ট্যাক্স দিতে হবে, আর যিনি পুয়ার পার্সন তাকে কম ট্যাক্স দিতে হবে। এটাকে বলা হয় ক্যানন অফ ইকুয়ালিটি। কারণ মাইক অন আছে মনে হয়, তোমার মাইকটা বন্ধ কর। সেকেন্ড হচ্ছে ক্যানন অফ সার্টেনটি। ক্যানন অফ সার্টেনটি, হোয়াট ইজ ক্যানন অফ সার্টেনটি? নিশ্চয়তা, অর্থাৎ আমি জানি আমি ইনকাম করি, আমাকে মার্চ মাসের মধ্যে আমাকে আমার ইনকাম ট্যাক্স দিয়ে দিতে হবে। অর্থাৎ এমন আমি জানলামই না কবে দিতে হবে, সকালবেলা ঘুমিয়ে আছি, খুব গরম এসি চালিয়ে হঠাৎ করে বেল বাজলো, দেখছি নির্মলাদি দাঁড়িয়ে আছে বাইরে, তোমার 5 লাখ টাকা ট্যাক্স বাকি আছে, এখনই দাও। এটা তো সম্ভব নয়। অর্থাৎ আমাকে জানতে হবে যে আমাকে কবে ট্যাক্স দিতে হবে। অর্থাৎ ক্যানন অফ সার্টেনটি না থাকতে গেলে সেটা কখনোই পাবলিক তখন ট্যাক্স দেবে না। অর্থাৎ ক্যানন অফ সার্টেনটি থাকতেই হবে, এটা গুড ট্যাক্স সিস্টেমের দ্বিতীয় বৈশিষ্ট্য। এবং কত টাকা ট্যাক্স দিতে হবে আগে থেকে বলে দিতে হবে, এই বিষয়গুলো থাকতে হবে। সেকেন্ড হচ্ছে ক্যানন অফ কনভেনিয়েন্স। ক্যানন অফ কনভেনিয়েন্স, ঠিক আছে। হোয়াট ইজ ক্যানন অফ কনভেনিয়েন্স? ধর তুই 10 টাকা ট্যাক্স দেওয়ার জন্য, তোর ইনকাম ট্যাক্স 10 টাকা, তোকে টোটো ভাড়া করতে হলো 3 টাকা, তোকে হোটেলে গিয়ে 5 টাকার খেতে হলো, আবার এত গরম লাগছে আবার 2 টাকার জল কিনলি, জল কেনার পর আবার লাইনে দাঁড়ালি, তো 3 5 8 2 10 13 টাকা চলে গেল। আমি ধরে নিলাম টাকার কথা ভুলেই গেলাম, কোনো টাকাই লাগলো না, কিন্তু আমাকে 10 টাকা ট্যাক্স দেওয়ার জন্য 5 কিলোমিটার হেঁটে আসতে হলো। ট্যাক্সই দিব না, এত কষ্ট করে কেউ ট্যাক্স দেয় নাকি? এই কারণে গভর্নমেন্ট করলো কি, আস্তে আস্তে এই ট্যাক্স দেওয়ার সিস্টেমটাকে অনেক বেশি কনভেনিয়েন্ট করে দিল। এখন তুই বাড়িতে বসে মোবাইলে টুক করে একটা ক্লিক করলেই গভর্নমেন্ট ট্যাক্স পেয়ে যায়। অর্থাৎ এটা যত বেশি কনভেনিয়েন্ট ওয়েতে না করবে, গভর্নমেন্ট টাকা আদায় কিন্তু হবে না। আর 4 নম্বর হচ্ছে ক্যানন অফ ইকোনমি। গভর্নমেন্ট ধর 100 কোটি টাকা ট্যাক্স কালেকশন করতে চাইছে, তাহলে গভর্নমেন্টকে নিশ্চয়ই 100 কোটি টাকা ট্যাক্স কালেকশন করার জন্য ট্যাক্স অফিসার হিসেবে যদি আমাদের বেতনই 99 কোটি টাকা দিয়ে দেয়, তাহলে গভর্নমেন্টের সেই ট্যাক্স কালেক্ট করে লাভ নেই। অর্থাৎ গভর্নমেন্টের 100 কোটি টাকা ট্যাক্স করতে হলে গভর্নমেন্ট ধর 5 কোটি টাকা ইনভেস্ট করবে, অর্থাৎ 95 টাকা গভর্নমেন্টকে পেতে হয়। এই 4টে ক্যাননের কথা বললেন অ্যাডাম স্মিথ, বিখ্যাত অর্থনীতিবিদ। এটাকে বলা হয় 4 ক্যাননস অফ এ গুড ট্যাক্স সিস্টেম। এবার এখান থেকে একটা কোশ্চেন, সিডিএস 2000 শেষেরটা হচ্ছে ক্যানন অফ ইকোনমি। অর্থাৎ তুই 100 টাকা ইনকাম করতে গিয়ে তোর যদি 99 টাকায় খরচা হয়ে যায়, মানে ট্যাক্স, ইনকাম ট্যাক্স অফিস বা জিএসটি অফিস বানালি, প্রত্যেকটা অফিসারদেরকে স্যালারি দিতে গিয়ে দেখা গেল যে 100 টাকা ট্যাক্স কালেকশন হলো বটে, বা তো 99 টাকা খরচা হয়ে গেল, তাহলে সেই ট্যাক্স সিস্টেমের কোনো লাভ নাই। অর্থাৎ ক্যানন অফ ইকোনমি সেখানে পারপাসটা সার্ভ হবে না। তাহলে আমরা দেখলাম 4খানা ক্যানন আছে। সিডিএস 2019 একটা কোশ্চেন এসেছিল, which of the following was not advocated by Adam Smith?
প্রথমটা হচ্ছে ক্যানন অফ ইকুয়ালিটি, ক্যানন অফ certainty, canon of convenience, canon of fiscal adequacy. স্যার ওই শেষেরটা হবে ক্যানন অফ ফিসকাল অ্যাডিকুয়েন্সি। একদম শেষেরটা। সুতরাং এই দুই নাম্বার টার্ম এর পরে মানে একদম। সুতরাং এই কোশ্চেনটা জানার জন্য মানে খুব বেশি জানার দরকার নেই, এতটুকু পড়লেই জানা যাবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা বেসিক জায়গাটা শিখলাম। আমরা নেক্সট